হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 217। চলো একের দাগ। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, শিশির পড়ে কেন? দেখো, বায়ুর উষ্ণতা যখন কমতে কমতে শিশিরাঙ্কের নিচে নামে, তাহলে বায়ুর উষ্ণতা কমতে কমতে যখন শিশিরাঙ্কের নিচে নামে তখন বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। এরপর দেখো দুয়ের কোশ্চেন, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হবে? দেখো, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তিনের কোশ্চেন, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। দেখো, অনুঘটককে ছোট ছোট টুকরো করে ক্ষেত্রফল যদি বাড়ানো হয় তাহলে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পাবে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ, কয়লা পোড়ানোর সময় তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে সরাসরি লিখবে কয়লা পোড়ানোর সময়। 100 ডিগ্রি সি উষ্ণতার বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সি উষ্ণতার জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? কারণ 100 ডিগ্রি সি উষ্ণতার জলীয় বাষ্পে লেন তাপ হিসাবে 537 ক্যালোরি পার গ্রাম তাপ বেশি থাকে। পরিচালন বিকিরণ পদ্ধতিতে একটি পার্থক্য উল্লেখ করতে বলেছে। দেখো, পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় আর বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না। এরপর দেখো, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, পদার্থের গলনাঙ্ক নির্ভর করে 1 নম্বর হচ্ছে চাপের ওপর আর কোনো কিছু ওর মধ্যে দ্রবীভূত আছে কি না। এরপর বা বিশুদ্ধতার ওপর 1 নম্বর হচ্ছে চাপের ওপর আর 2 নম্বর হচ্ছে বিশুদ্ধতার ওপর। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি সুবিধা। এর সুবিধা হচ্ছে শীতপ্রধান দেশে জলের নিচে মাছ বেঁচে থাকে। শীতপ্রধান দেশে জলের নিচে অর্থাৎ নিচের জলে মাছ বেঁচে থাকে, কারণ ওপরটা বরফ হয়ে যায়। তাহলে সরাসরি লিখবে শীতপ্রধান দেশে ওপরে বরফের স্তর থাকলেও নিচের দিকে মাছ বেঁচে থাকে। এগুলো বরফের তৈরি হয় কেন? কারণ বরফ তাপের কুপরিবাহী, তাই এগুলো বরফের তৈরি হলে বাইরের ঠান্ডা ভেতরে আসতে পারবে না বা ভেতরের গরম বাতাস বাইরে বেরোতে পারবে না। গরম তাপটা লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করবে? দেখো, ক্যাথোডে হচ্ছে যাতে প্রলেপ দেবে সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে লোহার তৈরি জলের কলটা হচ্ছে ক্যাথোড আর ক্রোমিয়ামের পাতটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করব। এরপর দেখো দুয়ের দাগ, থার্মোফ্লাক্স যন্ত্রের বিকিরণ পদ্ধতিতে কীভাবে বাধা দেওয়া হয়? এখানটা লিখবে দুই দেয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে ফিরে যায়, তাপের বিকিরণ অনেক কম হয়। অর্থাৎ দুই দেয়ালকে যে পারদের বা রূপোর প্রলেপ দেওয়া হয় তার জন্যই বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন বন্ধ হয়। এরপর দেখো, বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? দেখো, এখান থেকে কেটে কেটে লিখবে। প্রথমত, খোলা মাঠে বা উঁচু গাছের কাছে বা কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনির নিচে একেবারেই থাকবে না। বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেও ঠিক নয়। যদি কোনো কারণে জঙ্গলে গাছপালার মধ্যে থাকতে বাধ্য হও তাহলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকবে, মোটেই উঁচু গাছের ধারে কাছে থাকবে না। আর যদি বাড়ির মধ্যে থাকো তাহলে বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ল্যান্ডফোন মোটেই ব্যবহার করবে না। বিভিন্ন তড়িৎ যন্ত্রের তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে এবং মগ দিয়ে বালতির জল ব্যবহার করতে পারো, কিন্তু পাইপের মাধ্যমে আসা জল সরাসরি ব্যবহার করবে না। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষক পদার্থ বলতে কী বোঝো? দেখো, সংজ্ঞাটা তুমি একটু লিখে নেবে। যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং আয়নিত হয় তাদের তড়িৎ বিশ্লেষক পদার্থ বলে, যেমন H2SO4। এরপর দেখো, NaCl এর গলিত দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় লিখতে বলেছে। দেখো, গলিত NaCl আয়নিত হলে Na+ ও Cl- আয়ন তৈরি হয়। NaCl Na+, Cl-। ক্যাথোডে Na+ যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করে, আর অ্যানোডে Cl- গিয়ে ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ জারণ ঘটছে এক্ষেত্রে, এবং দুটো Cl পরমাণু যুক্ত হয়ে Cl2 অর্থাৎ ক্লোরিন অণু তৈরি করছে বা ক্লোরিন গ্যাস তৈরি করছে। এরপর দেখো, কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? দেখো, তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করতে হবে। অর্থাৎ যেহেতু তরলের উপর চাপ বৃদ্ধি পেলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করতে হবে। একটি বস্তুর উপর 100 গ্রাম আপেক্ষিক তাপ দেওয়া আছে, এক্ষেত্রে কতটা তাপ গ্রহণ করবে? এখানে থেকে এম এর মান 100 দিয়েছে, এস এর মান 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস দিয়েছে।
তাপমাত্রার পরিবর্তন 90 ডিগ্রি থেকে 50 অর্থাৎ 40 ডিগ্রি সি। তাহলে আমরা জানি H ইকুয়াল টু MST অর্থাৎ MST। এবার দেখো দশমিক তুলে দিয়ে 100 করছি, 100 কেটে গিয়ে 360 ক্যালোরি হচ্ছে, গৃহীত তাপ হচ্ছে 360 ক্যালোরি। এরপরে কোশ্চেন দিয়েছে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক কারা। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকগুলি হলো 1 নম্বর আলো, 2 নম্বর হচ্ছে চাপ, 3 নম্বর তড়িৎ, আর 4 নম্বর হচ্ছে, তাহলে কী কী বললাম বলে নাও একবার শুনে নাও। আলো আছে, চাপ আছে, দ্রাবক আছে, তড়িৎ আছে। আলো, চাপ, দ্রাবক, তড়িৎ। এরপর দেখো হাইড্রোজেন সংযোগে জারণ ঘটে, উদাহরণসহ লিখতে বলেছে। দেখো এক্ষেত্রে কি বলেছে, সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়, অর্থাৎ 2Na+H2 থেকে 2NaH। এখানে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি Na+ আয়নে পরিণত হয়। একটি হাইড্রোজেন অণু বা দুটি হাইড্রোজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড মাইনাস আয়ন তৈরি হয়। এক্ষেত্রে জারণ ঘটছে, এক্ষেত্রে বিজারণ ঘটছে। এরপর দেখো জারক বিজারক চিহ্নিত করতে বলেছে, দেখে নেব। দেখো প্রথমটা দেখো ক্লোরিনের সাথে HBr এর বিক্রিয়ায় 2HCl প্লাস Br2 তৈরি হয়েছে। এখানে জারক হচ্ছে ক্লোরিন, বিজারক হচ্ছে HBr। দ্বিতীয়টাতে জিঙ্ক প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu, বিজারক দ্রব্য হচ্ছে Zn আর জারক দ্রব্য হচ্ছে CuSO4। তৃতীয়টা দেখো 2Na+H2 থেকে 2NaH তৈরি হয়েছে। এখানে বিজারক দ্রব্য হচ্ছে 2Na আর জারক হচ্ছে H2। এরপর দেখো পার্থক্য লিখতে বলেছে অনুঘটক উৎসেচক। দেখতে পাচ্ছ পার্থক্যটা, প্রথমত অনুঘটক হচ্ছে প্রোটিন ধর্মী নয়, উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী। অনুঘটকের আণবিক ওজন কম হয়, এটা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জটিল গঠনগত যৌগ। সক্রিয়তা তুলনামূলক কম হয়, সক্রিয়তা তুলনামূলক বেশি হয়। উদাহরণটা দিয়ে দেবে। দেখো তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে পেরেছে। তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ 1 নম্বর হচ্ছে তো কী হবে, ধাতু নিষ্কাশন, 2 নম্বর হচ্ছে ধাতুর পরিশোধন, 3 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। 1 নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন, 2 নম্বর হচ্ছে ধাতুর পরিশোধন, 3 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা, সিম্বিওটিক উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া থাকে, উত্তর হবে রাইজোবিয়াম। তাহলে এই জায়গাটা তোমরা রাইজোবিয়াম কথা লিখবে। এরপর দেখো ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই সব করা যায়, উত্তর হবে হারভেস্টার। তাহলে এই জায়গাটা হারভেস্টার কথাটা লিখবে। এরপর দেখো জয়া, জয়ন্তী প্রভৃতি জাতির ধান কতদিনের মধ্যে পাকে, উত্তর হবে 116 থেকে 135 দিনের মধ্যে পাকে। এনপিকে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন কমা দিয়ে ফসফরাস, পি মানে হচ্ছে ফসফরাস, ফসফরাস, আর 3 নম্বর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম। জলসেচ করা একটি চিরাচরিত পদ্ধতির নাম লিখতে বলেছে, উত্তর হবে দোলানো বালতি পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি। এরপর দেখো এপিয়ারি কি, দেখো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালনের সময় তাদের থাকার জায়গাটাকে এপিয়ারি বলে। তাহলে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালনের জায়গাটাকে এপিয়ারি বলে। এরপর দেখো গোল্ডেন রাইস কি চেয়েছে, দেখো ভিটামিন এ চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা বিশেষ ধরনের ধান তৈরি করছেন, এটাই হচ্ছে গোল্ডেন রাইস। এরপর দেখো খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে, সাধারণত খারিফ ফসলের চাষ শুরু হয় বর্ষার শুরুতে, বর্ষার শুরুতে, যেটাকে আমরা জুন জুলাই বলি। তাহলে এখানটা জুন বা জুলাই। এরপর দেখো এর সাথে একটা কোশ্চেন দিয়েছে কোন সময়কালে রবি ফসল চাষ হয়, এটা শীতের শুরুতে হবে। তাহলে উত্তর হচ্ছে শীতের শুরুতে। আর এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, না সরি এটা অক্টোবর নভেম্বর লিখবে, অক্টোবর ও নভেম্বর। এরপর দেখো পার্থক্য লিখতে হচ্ছে মেজর ক্রপ, মাইনর ক্রপ। দেখো পার্থক্যটা তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে, মেজর ক্রপ ও মাইনর ক্রপ, একটু দেখে নিও। এরপরে কোশ্চেন দিচ্ছে একটি ভারী জাতের ও একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম। দেখো ভারী জাতের মুরগির নাম হচ্ছে আসিল, আর একইভাবে মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম হচ্ছে আসিল। তাহলে দুটোই উত্তর হচ্ছে আসিল। এরপর মুরগি চাষে ব্যবহৃত লিটার কি, দেখো কি বলেছে, বিচালি ছোটো ছোটো করে খড়ের কাটা টুকরো, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ বা জবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি।
দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য যে সজ্জা তৈরি করে সেটা লিটার, অর্থাৎ মুরগি চাষের সময় এই সজ্জাটা তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে লিটার। এরপর দেখো মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতিটা সংক্ষেপে লিখতে বলেছে। দেখো মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়েন্টে সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু ছোট করে লিখে নিও। শেষ কোশ্চেন হচ্ছে চায়ের গুণগুলি লিখতে বলেছে, দেখে নেবো। দেখো চায়ের গুণগুলো টোটাল তোমাদের 7টা পয়েন্ট দিয়েছে, এখান থেকে মিনিমাম তোমরা 4টে পয়েন্ট ভালো করে তৈরি করে যাও, কারণ এগুলো পরীক্ষাতে তোমাদের আসবে কিন্তু। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।